জি, আজকে আপনাদের দণ্ডবিধি ১৮৬০ এর আমাদের আজকে হচ্ছে ৪র্থ ক্লাস। তো আমরা এখন পর্যন্ত দণ্ডবিধি থেকে জেনারেল এক্সেপশন পড়েছি। তারপরে পড়েছি হচ্ছে অ্যাবেটমেন্ট এর চ্যাপ্টার। দেন আমরা হচ্ছে মার্ডার এবং কালপেবল হোমিসাইড পড়লাম। আজকে হচ্ছে আমরা মিসক্যারেজ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ ৩১২ থেকে গর্ভপাত বা মিসক্যারেজ। তাহলে সাধারণত সরল বিশ্বাসে জীবন বাঁচাতে কেউ যদি কোনো গর্ভপাত করে, মিসক্যারেজ করে, সেটা কোনো অপরাধ না। এটা আমাদের দণ্ডবিধির জেনারেল এক্সেপশন এর মধ্যে পড়ে যায়। কিন্তু কেউ যদি সরল বিশ্বাস ব্যতীত স্ত্রীলোকের জীবন বাঁচানো ব্যতীত ইচ্ছাকৃতভাবে গর্ভপাত ঘটায় এবং ইচ্ছাকৃতভাবে গর্ভপাত ঘটানোর ফলে কারো মৃত্যু ঘটে বা হচ্ছে আহ ইচ্ছাকৃতভাবে গর্ভপাত ঘটানোর পর ওই সন্তানের মৃত্যু হয়, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হবে কি? শাস্তি হলো ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা অবৈধ। এখানে কিন্তু আপনার মানে অজাত শিশু আর যে এখন পৃথিবীতে শিশু আসেনি, ঠিক আছে? মানে তাকে হত্যা করা হচ্ছে ৩১২ ধারায়। তাহলে সরল বিশ্বাসে স্ত্রীলোকের জীবন বাঁচাতে গর্ভপাত অপরাধ নয়। কিন্তু সরল বিশ্বাস ব্যতীত স্ত্রীলোকের জীবন বাঁচানো ব্যতীত ইচ্ছাকৃতভাবে যদি গর্ভপাত কেউ ঘটায়, তাহলে শাস্তি হলো ৩ বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা অবৈদণ্ড। আর স্ত্রীলোকটি যদি শিশুর বিচরণ অনুভব করে, এখন মিসক্যারেজ করেছে ঠিক আছে, স্বামী ধরেন ইনফ্লুয়েন্স করেছে। এখন আ যখন গর্ভপাত ঘটানো হয়েছে, গর্ভপাত ঘটানোর পর স্ত্রীলোকটি কি করতেছে? স্বামীর আ কথায় যে এই কাজটি করেছে, আ সেক্ষেত্রে সে ওই শিশুর আ মানে হচ্ছে শিশুকে ফিল করতেছে। এরকম একটা ফিল তার মধ্যে আসতেছে। তাহলে এরকম পরিস্থিতিতে শাস্তি কিন্তু সেক্ষেত্রে বেড়ে যাবে। তাহলে ৩১২ ধারায় মিসক্যারেজ একটা অপরাধ এবং ৩১২ ধারায় আরেকটা বিষয় বলা আছে, স্ত্রীলোক যদি নিজের গর্ভপাত নিজে করেন, তারপরেও সে কি হবে? এই ৩১২ ধারায় দোষী সাব্যস্ত হবে। ৩১২ ধারায় কিন্তু স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারবে। স্ত্রীলোক নিজের গর্ভপাত নিজে করেছে। তারপরেও সে কি হবে? এই ধারায় অপরাধী বলে দোষী সাব্যস্ত হবে। ৩১৩ তে বলা আছে স্ত্রীলোকের সম্মতি ছাড়া এমসিকিউ পরীক্ষায় ৩১২ ধারা থেকে কিন্তু কোশ্চেন হয়। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে যে গর্ভপাত করলে শাস্তি কি হবে? শাস্তি হবে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড। আর যদি মেনশন করে কোশ্চেন করে যে গর্ভপাত ঘটানোর ফলে স্ত্রীলোকটি যদি শিশুর বিচরণ অনুভব করে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কত বছর হবে? সেই ক্ষেত্রে শাস্তি হবে ৭ বৎসর পর্যন্ত কারাদণ্ড। আর এই ৩১২ ধারায় নিজেই স্ত্রীলোক যদি নিজের গর্ভপাত ঘটায়, তারপরেও সে কি হবে? অপরাধী বলে গণ্য হবে। স্ত্রীলোকের সম্মতি ছাড়া ৩১৩ স্ত্রীলোকের সম্মতি ছাড়া যদি গর্ভপাত করে, তাহলে শাস্তি কি? শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। হ্যাঁ? তাহলে স্ত্রীলোকের সম্মতি ছাড়া গর্ভপাত করলে শাস্তি কি হবে? ৩১৩ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। ৩১৪ তে বলা আছে গর্ভপাতের ফলে যদি মৃত্যু হয়, তাহলে মিসক্যারেজ করানোর ফলে এখানে শাস্তিটা আমার কম মনে হচ্ছে যে মিসক্যারেজ করানোর ফলে ২ টা লোকের প্রাণহানি হলো। ২ টা আ আত্মার প্রাণ চলে গেল। এক হলো শিশুর আত্মা, আরেকটা হলো কি ওই স্ত্রী লোকটির আত্মা। অর্থাৎ ২ জন লোক মারা গেল। তাহলে স্ত্রী লোকের আ সম্মতিতে গর্ভপাত করানো হয়েছে। তারপরে স্ত্রী লোকটি মারা গেছে। তাহলে এই ক্ষেত্রে শাস্তি হলো ১০ বছর পর্যন্ত কারাদণ্ড। আর স্ত্রী লোকটির সম্মতি ব্যতীত আপনার হচ্ছে আ গর্ভপাত ঘটানো হয়েছে। গর্ভপাত ঘটানোর পর স্ত্রী লোকটি মারা গেছে। তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি? শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর কারাদণ্ড সহ অর্থদণ্ড। আমার মনে হয় এখানে সর্বোচ্চ শাস্তিটাই থাকা উচিত ছিল। যেহেতু স্ত্রী লোকের সম্মতি ব্যতীত তার সন্তানকে হত্যা করা হয়েছে, মানে হচ্ছে তার সন্তানকে গর্ভপাত ঘটানো হয়েছে। হ্যাঁ, এই কাজের ফলে আবার ওই স্ত্রী লোকটির মৃত্যুও ঘটেছে। তাও আবার ওই স্ত্রী লোকটির সম্মতি ব্যতীত। তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হলো ৩১৪ ধারায় যাবজ্জীবন। বাট এখানে আমার মনে হচ্ছে যে
এটা মনে হয় মৃত্যুদণ্ড হলে ভালো হতো। যাই হোক এটা আমার ব্যক্তিগত কথা। ৩১৫ অজাত শিশুকে খুন করলে এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে যে অজাত শিশুকে যদি খুন করেন, তাহলে শিশু যেন জীবন্ত অবস্থায় ভূমিষ্ঠ হতে না পারে। সেজন্য আ শিশু যাতে মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়। হ্যাঁ? এরকম অপরাধ যদি কেউ করে, তা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই যেন তার মৃত্যু হয়। তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হলো ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। ৩১৬ তে আছে অজাত শিশুকে কালপেবল হোমিসাইড। তো অজাত শিশুকে যদি কালপেবল হোমিসাইড করে, তাহলে ৩১৫ তে হলো অজাত শিশুকে খুন করে। আর ৩১৬ তে হলো কি? অজাত শিশুকে কালপেবল হোমিসাইড করে। খুন হলো কি? যে ইনটেনশনালি যে আমরা গতকালকে যেই ৩০০ ধারার ৪ টা গ্রাউন্ড পড়েছি, ৪ টা গ্রাউন্ডে তখন কি হয়ে যায়? একটা হত্যাকাণ্ড সংঘটিত হলে সেটা খুন হয়ে যায়। আবার আমরা ৩০০ ধারায় ৫ টা ব্যতিক্রম পড়েছি যেখানে একটা হত্যাকাণ্ড সংঘটিত হলো সেটা খুন না হয়ে কি হয়? নিন্দনীয় নরহত্যা হয়। তাহলে অজাত শিশুকে খুন হলো ৩১৫, অজাত শিশুকে কালপেবল হোমিসাইড হলো ৩১৬ ২ টার ক্ষেত্রেই শাস্তি হলো ১০ বছর পর্যন্ত কারাদণ্ড। এই ক্ষেত্রে ৩১৫ ধারাটা বেশি ইম্পোর্টেন্ট। ৩১৭ পিতামাতা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক ১২ বছরের নিচে শিশুকে বর্জন করা। ৩১৭, ৩১৮ না পড়লেও চলবে যেহেতু আপনারা এমসিকিউ পরীক্ষার্থী জাস্ট এখন আমরা পড়ে যাচ্ছি। এখান থেকে ইম্পোর্টেন্ট হলো ৩১২ ইম্পোর্টেন্ট এবং হচ্ছে ৩১৪ ইম্পোর্টেন্ট, ৩১৫ ইম্পোর্টেন্ট। ৩১৭ পিতামাতা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক ১২ বছরের নিচে শিশুকে বর্জন করার উদ্দেশ্যে পরিত্যাগ করে। তাহলে পিতামাতা যদি ১২ বছরের নিচে শিশুকে পরিত্যাগ করে তাহলে সেক্ষেত্রে শাস্তি কি? শাস্তি হলো ৭ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা কি? অথবা উভয়দণ্ড। ৩১৮ তে বলা আছে মৃতদেহ গোপন করলে বা জন্ম গোপন করলে আইয়ামে জাহিলিয়াতে ছিল। আম মেয়ে সন্তান হইলে জন্ম গোপন করা হতো বা অনেক সময় আ গোপন করা হতো। মারা গেলে গোপন করা হতো। তাহলে ৩১৮ তে শাস্তি কি? শাস্তি হলো ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। মৃতদেহ গোপন করলে কিংবা জন্ম গোপন করলে শাস্তি ২ বছর। এখন যে চ্যাপ্টারটা পড়বো, আপনারা যখন অ্যাডভোকেট হবেন, যারা ক্রিমিনাল প্র্যাকটিস করবেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। একটা জিনিস মাথায় রাখতে হবে, আ আমাদের দণ্ডবিধির ৩০০ ধারায় আমরা পড়েছি, ২৯৯ ধারায় পড়েছি। ২৯৯ ধারায় হচ্ছে কালপেবল হোমিসাইড এর ডেফিনিশন পড়েছি। ৩০০ ধারায় হলো কি? আপনার খুন প্লাস নিন্দনীয় নরহত্যার আপনার হচ্ছে গ্রাউন্ড পড়েছি। তাহলে এই যে যেই সকল সেকশনে আ ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞা বা হচ্ছে ব্যাখ্যা আছে, এই সকল সেকশনে সাধারণত মামলা হয় না। মামলা হয় কোন সেকশনে? মামলা হয় হচ্ছে যেই সেকশনে শাস্তি আছে। যেই সেকশনে শাস্তির কথা বলা আছে, পেনাল্টির কথা বলা আছে, সেই সেকশনে মামলা হয়। যারা আপনারা কোর্টে যান সেগুলো তো আপনারা অবশ্যই জানেন। আ আমাদের এই আঘাত এবং গুরুতর আঘাতের যে চ্যাপ্টার আছে এখানে অনেকগুলো ডেফিনিশন আছে। যে ডেফিনিশন গুলো কাকে বলে আপনাদের পরীক্ষায় আসবে না। কত ধারায় আছে সেটা কিন্তু আসতে পারে। এবং এমসিকিউ পরীক্ষায় এসেছে গ্রিভিয়াস হার্ট থেকে যে কত ধরনের আঘাত গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্ট বলে গণ্য হবে। ওকে ৩১৯ ধারা আ আঘাত এর সংজ্ঞা বা হার্ট এর সংজ্ঞা। আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? এমসিকিউ পরীক্ষায় আসে। আঘাতের সংজ্ঞা আছে দণ্ডবিধির ৩১৯ ধারায়। আঘাত কাকে বলে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটায়। তাহলে ওই ব্যক্তি অপর ব্যক্তিকে কি করেছে? আঘাত করেছে বলে গণ্য হবে। আঘাত কত প্রকার? আঘাত হলো ২ প্রকার। সিম্পল আঘাত, সিম্পল হার্ট, গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত। গুরুতর মানে হলো গ্রিভিয়াস। তাহলে ৩১৯ ধারায় এমসিকিউ পরীক্ষায় যদি গিয়ে দেখেন যে কোয়েশ্চেন আসছে যে আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? আঘাতের সংজ্ঞা আছে দণ্ডবিধির ৩১৯ ধারায়। গুরুতর আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? গ্রিভিয়াস হার্টের সংজ্ঞা গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাতের সংজ্ঞা আছে ৩২০ ধারায়। কত ধরনের আঘাতকে গুরুতর আঘাত হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে বা কত ধরনের আঘাত গুরুতর আঘাত বলে গণ্য হবে? তাহলে আপনারা যখন আসামি জামিন করাবেন, তখন দেখবেন যে কোনোভাবে এই ৮ টা পয়েন্টের মধ্যে পড়ে কিনা। যদি কোনোভাবে এই ৮ টা পয়েন্টের মধ্যে না পড়ে তাহলেই কিন্তু আপনি জামিন পেয়ে যাবেন। কারণ আঘাত বলেন বা হচ্ছে অন্য কোনো বিষয় যেটাই গুরুতর আঘাত ব্যতীত অন্য যত আঘাত আছে, সবগুলো আঘাত কি বেলেবল বা জামিনযোগ্য। আবার আপনি যখন বাদী পক্ষের আইনজীবী হবেন, আ তখন আপনাকে প্রমাণ করতে হবে যে এই যে এখানে আ ৮ ধরনের ৮ টা যে পয়েন্ট আছে, আ যেখানে হচ্ছে একটা আঘাত হলে সেটা গুরুতর আঘাত হবে। আপনি যেকোনো না যেকোনো একটা পয়েন্ট এখানে হচ্ছে কি করবেন? বাদী পক্ষে প্রমাণ করবেন।
তাহলে জামিন নামঞ্জুর হবে। যাই হোক, ৩২০ ধারায় হচ্ছে আপনার এমসিকিউ পরীক্ষা আছে যে গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৩২০ ধারায়। কত ধরনের আঘাত গুরুতর আঘাত? ৮ ধরনের আঘাত। ১ম এ বলা আছে পুরুষাত্মহানি ঘটানো। কমন একটা বর্তমানে সমাজের অফেন্স হয়ে গেছে। পুরুষাত্মহানি ঘটানো। আমরা দেখি বিভিন্ন উম আ মিডিয়াতে আসে প্রতিদিনই এই কাজটা হয়। এটা হচ্ছে গুরুতর আঘাত বলে গণ্য হবে। দ্বিতীয়ত বলা আছে স্থায়ীভাবে যেকোনো চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা। তাহলে আমাদের চোখ কয়টা আছে? আমাদের চোখ আছে হচ্ছে ২ টি। এখন ২ টা চোখের যদি একটা ২ টা চোখের মধ্যে যদি একটা চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা হয় আঘাত করে, সেই আঘাতটা কি আঘাত বলে গণ্য হবে? সেই আঘাতটা গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্ট বলে কি হবে? গ্রিভিয়াস হার্ট বলে গণ্য হবে। তারপরে স্থায়ীভাবে যেকোনো কানের শ্রবণ শক্তি নষ্ট করা। আমাদের ২ টা কান আছে। এখন ২ টা কানের মধ্যে যেকোনো একটা কানের শ্রবণ শক্তি যদি নষ্ট করা হয়, আঘাত করে, সেটা গুরুতর আঘাত বলে গণ্য হবে। ৪ নম্বরে বলা আছে যেকোনো অঙ্গ বা গ্রন্থি অনিষ্ট সাধন করা। তাহলে আমাদের অঙ্গ, হাত, পা অনেক গ্রন্থি আছে। এগুলো যদি অনিষ্ট সাধন করা হয়, হ্যাঁ, কেটে ফেলা হয় অনেক সময় এরকম হয় যে হাত কেটে ফেলাই দিছে একেবারেই। কবজি কেটে ফেলে দিছে, গোড়ালি কেটে ফেলে দিছে, হাঁটুর নিচ থেকে কেটে ফেলে দিছে। তাহলে এটা কি এই ধরনের আঘাত কি আঘাত বলে গণ্য হবে? এই ধরনের আঘাত গ্রিভিয়াস আঘাত বা গুরুতর আঘাত বলে গণ্য হবে। ৫ নম্বরে বলা আছে যেকোনো অঙ্গ গ্রন্থির শক্তিসমূহের ধ্বংস করা। এখন এমনভাবে পিটাইছে, এমনভাবে মারছে, এমনভাবে থেতলায় দিছে যে আপনার হচ্ছে বাম হাত এমনভাবে মারছে যে সে আর কোনোদিন এটা নাড়াইতেই পারে না। কারণ এটা প্যারালাইজড হয়ে গেছে। অর্থাৎ এমনভাবে সে অঙ্গ বা গ্রন্থির শক্তিসমূহ ধ্বংস করে দিছে যে এই অঙ্গ বা গ্রন্থি আর কি করা সম্ভব না? হ্যাঁ, নাড়াচাড়া করা সম্ভব না। সে আঘাতটা গুরুতর আঘাত বলে গণ্য হবে। ৬ নাম্বার পয়েন্টে বলা আছে মস্তক বা মুখমণ্ডলের স্থায়ীভাবে বিকৃত করা। আপনারা যারা ক্রিমিনাল প্র্যাকটিস করবেন, এই বিষয়গুলো আপনাদের রেগুলার প্র্যাকটিসের মধ্যে আসবে। হ্যাঁ? যখন ৩২৬, ৩০২ ৩২৬ এর ৩২৫ এর যে মামলাগুলো আছে, এই মামলাগুলো যখন করবেন। এবং সবচেয়ে বেশি মজা কি জানেন? যে যত বড় মামলা ক্রিমিনালে, যত বড় ধরনের অপরাধ, তত বেশি মামলাগুলো করতে মজা। কারণ অনেক সময় বড় ধরনের অপরাধ কিন্তু সবাই মিলে করে না। অনেকগুলো আসামি থাকে। সেখানে ২০ জন ২৫ জন আসামি থাকে। তার মধ্যে ১ জন বা ২ জন অফেন্স করে। আর বাকিরা থাকে সহযোগী। মস্তক বা মুখমণ্ডলের স্থায়ীভাবে বিকৃত করা। অনেক সময় দেখবেন যে এমনভাবে রড দিয়ে আঘাত করা হয় মাথার উপরিভাগের যেটাকে স্কাল্প বলা হয় বা হচ্ছে মাথার উপরে যে চামড়া আছে, আমার কপালের মাঝখানেও একটা আঘাত আছে, যেটা আমি ছোটবেলায় খেলতে গিয়ে ব্যথা পেয়েছিলাম। তো এরকম একটা আঘাত করা হয়েছে যে আঘাতটার কারণে কি হয়ে গেছে? মুখমণ্ডল বা মস্তক স্থায়ীভাবে বিকৃত হয়ে গেছে। তাহলে বিকৃত হয়ে গেলে সেই আঘাতটা গুরুতর আঘাত বলে গণ্য হবে। সাথে বলা আছে কোনো অস্থি বা দন্ত ভঙ্গ করা বা গ্রন্থিচ্যুত করা। অস্থি মানে কি? অস্থি মানে হলো দাঁত। তাহলে দাঁত ভেঙে দিলে কি ধরনের আঘাত হবে? দাঁত যদি ভাঙা হয় সেটা গুরুতর আঘাত হবে। হ্যাঁ, দন্ত যদি ভাঙা হয়, হাড্ডি যদি ভাঙা হয়, সেটা কি আঘাত হবে? সেটা গুরুতর আঘাত বলে গণ্য হবে। ৮ এ বলা আছে যে আঘাত জীবন বিপন্ন করে এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ২০ দিন পর্যন্ত, হ্যাঁ, দৈহিক যন্ত্রণা দেয়। এটা আ আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসছে যে আঘাত জীবন বিপন্ন করে। ধরেন আপনাকে একেবারে যদি ট্রু সেন্স এ বলা হয় যে জালি ব্যাট, যেগুলো হচ্ছে আমাদেরকে ১ম শ্রেণী থেকে আমাদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্তই পিটাইছে। এখন হয়তোবা পোলাপানরে পিটায় না। হ্যাঁ? জালি ব্যাট দিয়ে আমাদেরকে পিটাইছে ছাড়ে না। বিশেষ করে বাংলা স্যার যিনি ছিল মনে হয় যে প্রতিদিনই ক্লাসে কথা বলার জন্য মার খেয়েছে সেই জালি ব্যাটে। মানে স্যার ২ টা বেত একসাথে হচ্ছে ওই রবার দিয়ে বেঁধে ভালো করে তারপরে পিটাইতো। একবারই ২ বারই কাজ হইতো। যাই হোক তাহলে একটা বারে যদি দেয় বা একটা আঘাত যদি করে, একটা আঘাত করলে, একটা আঘাত যদি করে একটা বারে যদি দেয় তাহলে সেক্ষেত্রে কিছুটা আমরা কি হব? ব্যথা পাবো। কিন্তু এমন যদি হয়, এমনভাবে আঘাত করেছে সেই ধরেন জালিবেত দিয়েই, একজন অপরাধী জালিবেত দিয়েই আঘাত করেছে। এমনভাবে আঘাত করেছে যে তাকে একটানা ২ ঘন্টা হচ্ছে জালিবেত দিয়ে পিটাইছে। একজন ব্যক্তিকে যদি একটানা ২ ঘন্টা বা ৩ ঘন্টা জালিবেত দিয়ে পিটায়, এই ক্ষেত্রে কিন্তু মারাও যায় অনেক সময়। যেমন আপনাদের জানেন বুয়েটের ঘটনায় আবরার ফাহাদ কি করেছে? তাকে কিন্তু খুব বেশি আপনার হচ্ছে গ্রিভিয়াস হার্ট করা হয়নি। তাকে সিম্পল হার্টই করা হয়েছে। কিন্তু সিম্পল হার্টটাই এমনভাবে করা হয়েছে যে সে আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে কিন্তু মারা গেছে। অর্থাৎ তাকে প্রচন্ড পরিমাণ সিম্পল হার্ট করা হয়েছে যেগুলো একটা পর্যায়ে গিয়ে আপনার হচ্ছে গুরুতর আঘাত এবং তারপরে তার মৃত্যু হয়েছে। তাহলে এই ৮ নাম্বার পয়েন্টে দেখেন যে আঘাত
জীবন বিপন্ন করে এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে 20 দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা দেয়। সেই আঘাতটা কি হবে? গুরুতর আঘাত বলে গণ্য হবে। তাহলে এই 8 ধরনের আঘাত গুরুতর আঘাত। তাহলে এমসিকিউ পরীক্ষায় এখান থেকে যদি কোশ্চেন আসে, আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৩১৯ ধারায়। গুরুতর আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৩২০ ধারায়। কত ধরনের আঘাত গুরুতর আঘাত বলে গণ্য হবে? ৮ ধরনের আঘাত গুরুতর আঘাত বলে গণ্য হবে। ৩২১ আ ইচ্ছাকৃতভাবে আঘাত। এমসিকিউ পরীক্ষায় আসবে যে ইচ্ছাকৃতভাবে আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৩২১ ধারায়। ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করার সংজ্ঞা আছে ৩২২ ধারায়। এখন আছে পেনাল্টি বা শাস্তি ৩২৩। তাহলে ৩২৩, ৩২৪, ৩২৫ এগুলো কিন্তু বেলেবল সেকশন। ৩২৩ এ বলা আছে ইচ্ছাকৃতভাবে আঘাত করা। তাহলে ৩৩৪ ধারার ক্ষেত্র ব্যতীত যদি কেউ ইচ্ছাকৃতভাবে আঘাত করে, বোতা অস্ত্র দ্বারা যেটাকে আমরা বলি ব্লান্ট ওয়েপন। হ্যাঁ, ব্লান্ট ওয়েপন দ্বারা বোতা অস্ত্র দ্বারা যদি ইচ্ছাকৃতভাবে আঘাত করে সেক্ষেত্রে লাঠি হতে পারে, রড হতে পারে। হ্যাঁ, যেই আ আ আঘাতটা হলো কি সাধারণ আঘাত সেই আঘাতের শাস্তি হলো কি আপনার ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা ৳১,০০০ পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড। তাহলে ইচ্ছাকৃতভাবে আঘাতের শাস্তি কি? ইচ্ছাকৃতভাবে আঘাতের শাস্তি হলো ৩২৩ ধারা ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা ৳১,০০০ পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড। ৩২৪ এ বলা আছে ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্রের সাহায্যে। যেমন লাঠি দিয়ে মারেনি, পিস্তল দিয়ে মেরেছে। এখন পিস্তলের গাড়া দিয়ে বাড়ি দিয়েছে। তাহলে পিস্তল কি? পিস্তল হলো বিপজ্জনক অস্ত্র অথবা ছোরা। এখন ছোরা দিয়ে মারেনি। সামনে দিয়ে মারলে তো কাইটা যাবে। ছোরার যে পিছনের অংশ আছে সেদিক দিয়ে বাড়ি দিছে। তো ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্রের সাহায্যে বিপজ্জনক উপায়ে যদি আঘাত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি? শাস্তি হলো ৩ বৎসর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। ৩২৫ আচ্ছা ৩২৩ এবং ৩২৪ হলো আঘাতের শাস্তি। একটা হলো সাধারণ আঘাত, আরেকটা হলো বিপজ্জনক অস্ত্রের সাহায্যে আঘাত। আর ৩২৫, ৩২৬ হলো গুরুতর আঘাতের শাস্তি। ৩২৫ এ বলা আছে ইচ্ছাকৃতভাবে যদি গ্রিভিয়াস হার্ট করা হয়, গুরুতর আঘাত করা হয়, তাহলে ইচ্ছাকৃতভাবে যদি গুরুতর আঘাত করে অর্থাৎ দণ্ডবিধির ৩২০ ধারায় যে ৮ ধরনের আঘাতকে গুরুতর আঘাত করে হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ এই ধরনের আঘাত করে তার শাস্তি কি হবে? শাস্তি হবে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং কি হবেন? এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। ৩২৬ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট দণ্ডবিধি ৩২৬ টা। দণ্ডবিধির ৩২৬ আমরা বলি যে ২৬ এর মামলা। কি বলি? ২৬ এর মামলা বলি। ২৬ এর মামলা। তার মানে ৩২৬ ধারায় আমাদের হচ্ছে কি আ বা যে কাস্টমস টা আমাদের এখানে চলে। কেউ যদি কাউকে থাপ্পড়ও মারে, হ্যাঁ? বা হচ্ছে লাঠি দিয়ে সাধারণ একটা আঘাত করে যে আঘাতের কারণে লীলাফুলা যেটাকে আমরা বলি নীলাফুলা জখম হয়। এই লীলাফুলা জখমও যদি হয়, হ্যাঁ? তারপরেও আমরা হচ্ছে ৩২৬ ধারায় মামলা করে দিই। মামলা করলে পরবর্তীতে কিন্তু ৩২৬ অনেক সময় টিকে না। ৩২৬ যদি টিকে যায় সেক্ষেত্রে হচ্ছে আসামি কাস্টডিতে যায়, সিডব্লিউ হয়। বা হচ্ছে অনেক সময় এফআইআর ও হয়। উম আপনার যদি মামলা থানায় রুজু হয় সরাসরি এফআইআর হয়। তাহলে ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্র বা বিপজ্জনক উপায়ে গুরুতর আঘাত। ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্র, বিপজ্জনক উপায়ে যদি গুরুতর আঘাত করা হয় তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর কারাদণ্ড এবং কি হবেন? এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। তাহলে আমরা যদি শাস্তিগুলো আবার একটু রিপিট করি, ৩৮৩ হলো সাধারণ আঘাত বা সিম্পল হার্টের শাস্তি। সাধারণ আঘাতের শাস্তি হলো ১ বছর, ৳১,০০০। ৩২৪ হলো বিপজ্জনক অস্ত্রের সাহায্যে যদি আঘাত করা হয়, সাধারণ আঘাত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হবে ৩ বৎসর এবং অর্থদণ্ড বা অর্থদণ্ড বা অভয়দণ্ড। ৩২৫ হলো যদি গ্রিভিয়াস হার্ট করা হয়, গুরুতর আঘাত করা হয়, শাস্তি হবে কত বছর? শাস্তি হবে ৭ বৎসর। আর ৩২৬ এ হলো ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্র বা বিপজ্জনক উপায়ে যদি গুরুতর আঘাত করা হয়, তাহলে বিপজ্জনক অস্ত্র, বিপজ্জনক উপায়ে যদি গুরুতর আঘাত করা হয়, শাস্তি হতে পারে কি? সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। এটার মধ্যে কি কনডেন্স মিল্ক দিছে? কনডেন্স মিল্ক দিছে এটার মধ্যে? এইজন্যই তো খাইতে পারতেছি না। ওই যে স্টিক মানে পাউডার দিব। এজন্যই তো এটা খাওয়া সম্ভব না। এই তো। না কনডেন্স মিল্ক খেলে সমস্যা ভাই। এরা না, না কনডেন্স মিল্ক আমি তো মুখে দিয়েই বুঝে ফেলছি। কফি আমার খাইতে হবে কিন্তু এখন আচ্ছা যাই হোক এটা ফালাই দেন। ওই সাইডে স্টেডিয়ামের ওই কর্নার মনে হয়। স্টিক নাই। শুধু ব্লাক কফি আনলে ভালো হইতো। থাক। এইটা দিয়ে তো মানে গরম পানিতে দিলে ব্লাক কফি হবে।
আচ্ছা ঠিক আছে। ৩২৬ এর ক, দুটি চোখ নষ্ট করা বা এসিড দ্বারা মুখমণ্ডল বিকৃত করা। তাহলে ২ টা চোখ যদি নষ্ট করা হয়, এসিড দ্বারা যদি মুখমণ্ডল বিকৃত করা হয় ৩২৬ এর ক। তাহলে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় অপর কোনো ব্যক্তির ২ টি চোখ উপড়িয়ে ফেলে। তাহলে আমরা আ এখানে কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি আছে। আমাদের যে ৩২০ ধারায় যে গ্রিভিয়াস হার্ট সংজ্ঞায়িত করা হয়েছে, এখানে কিন্তু ২ টি চোখের কথা বলা নেই। দেখেন এখানে বলা আছে স্থায়ীভাবে যেকোনো চোখের মানে একটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা। আর ৩২৬ এর ক তে হলো কি করা হবে? ইচ্ছাকৃতভাবে ২ টি চোখ নষ্ট করা হবে বা এসিড দ্বারা মুখমণ্ডল বিকৃত করা হবে। তাহলে ইচ্ছাকৃতভাবে যদি ২ টি চোখ নষ্ট করা হয়, এসিড দ্বারা মুখমণ্ডল বিকৃত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি? হ্যাঁ, সেক্ষেত্রে শাস্তি হলো সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে কি হবেন? অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এখান থেকে প্রত্যেকটা সেকশন ইম্পোর্টেন্ট। আবার রিপিট করে দিচ্ছি, কি এমসিকিউ আসতে পারে যতটুকু পড়লাম। যতটুকু পড়লাম এখান থেকে এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেন আসতে পারে আমরা ৩১২ ধারা থেকেই শুরু করতেছি। সবাই মনোযোগ সহকারে শুনবেন। ৩১২ থেকে কোশ্চেন আসতে পারে যে মিসক্যারেজ বা গর্ভপাত যদি করা হয় সেক্ষেত্রে শাস্তি কত বছর? শাস্তি হলো ৩ বছর। আর যদি স্ত্রীলোকটি বিচরণ অনুরোধ করে তাহলে শাস্তি হবে ৭ বছর। তারপরে ৩১৪ তে গর্ভপাতের ফলে যদি মৃত্যু ঘটানো হয় সেটা যদি সম্মতি ব্যতীত হয় তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কি? এমসিকিউ পরীক্ষায় যেটা আসে সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। ৩১৫ থেকে আসে অজাত শিশুকে যদি খুন করে তাহলে সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি হলো আপনার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড। তারপরে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৩১৯ ধারায়। গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্টের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৩২০ ধারায়। কত ধরনের আঘাতকে গুরুতর আঘাত হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে? ৮ ধরনের আঘাতকে গুরুতর আঘাত হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসলো, এমন একটি আঘাত করা হলো যে আঘাত ২০ দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা দেয়। সে আঘাত কি ধরনের আঘাত বলে গণ্য হবে? সে আঘাত গুরুতর আঘাত বলে কি হবে? গণ্য হবে। ৩২১ এ ইচ্ছাকৃতভাবে আঘাতের সংজ্ঞা আছে। এমসিকিউ পরীক্ষায় আসবে যে ইচ্ছাকৃতভাবে আঘাতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৩২১ ধারায়। ইচ্ছাকৃতভাবে যদি কেউ আঘাত করে তাহলে শাস্তি কত বছর? শাস্তি হলো ১ বৎসর। আর ইচ্ছাকৃতভাবে যদি বিপজ্জনক অস্ত্রের সাহায্যে আঘাত করে তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কত বছর হবে? সেক্ষেত্রে শাস্তি হলো ৩ বৎসর। ৩২৫, ৩২৬ হলো গুরুতর আঘাতের ক্ষেত্রে। তাহলে গুরুতর আঘাত যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি? শাস্তি হলো আপনার ৭ বছর পর্যন্ত কারাদণ্ড। তাহলে গুরুতর আঘাতের শাস্তি হলো ৭ বছর কারাদণ্ড। আর বিপজ্জনক অস্ত্র, বিপজ্জনক উপায়ে যদি গুরুতর আঘাত করা হয়, হ্যাঁ? তাহলে ৩২৬ ধারায় সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দন্ডনীয় হবেন। ৩২৬ এর ক তে কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ইচ্ছাকৃতভাবে যদি আমরা ৩২০ এ পড়েছি যে একটি চোখ নষ্ট করলে সিম্পল আপনার হচ্ছে গ্রিভিয়াস হার্ট। আর যদি ২ টা চোখ নষ্ট করে তখন হচ্ছে ৩২৬ এর ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ হবে। তাহলে ৩২৬ এর ক তে বলা আছে ২ টা চোখ যদি নষ্ট করা হয়, এসিড দ্বারা যদি মুখমণ্ডল বিকৃত করা হয়, তাহলে সেক্ষেত্রে শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। ৩৩০ বলপূর্বক অপরাধ স্বীকার। এগুলো লেস ইম্পোর্টেন্ট। আপাতত বাদ দিতে পারেন যেহেতু আপনাদের সামনে এমসিকিউ পরীক্ষা। এই যে ৩৩৪ এবং ৩৩৫ দেখতে পারেন। আচ্ছা ৩৩২ এবং ৩৩৩ আ এই ২ টা সেকশন একটু দেখবেন। ৩৩২-৩৩ ধারায় আমি মামলা করেছি। মোটামুটি ইম্পোর্টেন্ট সেকশন। ধরেন হচ্ছে সরকারি কর্মচারী, পুলিশ অফিসার সে তার কাজ করতেছে। এখন সরকারি কর্মচারীকে আপনি তার কাজে কি করেছেন? বাধা দিয়েছেন। তাহলে সরকারি কর্মচারীকে যদি তার কাজে বাধা দেওয়া হয়, শাস্তি কি হবে? সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দিলে শাস্তি হবে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা অভয়দণ্ড। অনেকটা হলো দণ্ডবিধির ৩২৩ এর অপরাধ। তাহলে সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দানের স্বেচ্ছায় আঘাতের শাস্তি হলো ৩ বছর কারাদণ্ড। ৩২৩, ৩২৪ এর শাস্তি। আর সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দিতে স্বেচ্ছায় গুরুতর আঘাত করা হয় ৩২৫ এর শাস্তি। তাই সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দানের স্বেচ্ছায় গুরুতর আঘাত করা হয় তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হবে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। ৩৩৩ ধারা নন বেইলেবল সেকশন। আচ্ছা বেইলেবল নাকি নন বেইলেবল এগুলো আপনাদের কিন্তু পরীক্ষায় আসবে না। এগুলো নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো কিছু নেই। কারণ এগুলো তফসিলে আছে। আপনাদের যে বই আছে বেয়ারেক, সেই বেয়ারেকটার শেষে দেখবেন যে তফসিল আছে।
হ্যাঁ, ওইখানে কলাম আছে, সেই কলামের মধ্যে আছে ফৌজদারি কার্যবিধির। ৩৩৪ এ বলা আছে উত্তেজনাবশত স্বেচ্ছায় আঘাত। তাহলে যদি কোনো ব্যক্তি কারো দ্বারা আকস্মিক এবং মারাত্মক পরিচিত হয়, যেমন রহিম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রহিম সাহেবকে কয়েকজন লোক ডেকে নিয়ে ইচ্ছামতো কি করল? আ তাকে কটূক্তি করল। বিভিন্ন ধরনের কথাবার্তা বলল। এখন রহিম সাহেব উত্তেজিত হয়ে তারপরে তাকে হ্যাঁ, একটা আঘাত করল। তাহলে এই ক্ষেত্রে আঘাত করলে সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? সর্বোচ্চ শাস্তি হতে পারে হচ্ছে ১ মাস পর্যন্ত কারাদণ্ড। যেখানে আপনাদের ৩২৩ এর সর্বোচ্চ শাস্তি হলো ১ বছর কারাদণ্ড। এখন ৩২৩, ৩২৪ এর অপরটা যদি কি হয়? উত্তেজনাবশত হয়। কেউ যদি আপনাকে গুরুতর এবং আকস্মিক প্ররোচনা দেয়, আপনি শুধু কাউকে আঘাত করেননি। আপনি শুধু বক্সিং দিয়ে কারো নাক ফাটাননি। আগে আপনাকে কি করেছে? আপনাকে গুরুতর এবং আকস্মিক উত্তেজনা দিয়েছে। বিভিন্ন কটু কথা বলেছে। এবং গুরুতর এবং আকস্মিক উত্তেজনায় উত্তেজিত হয়ে, পরিচিত হয়ে তারপরে আপনি আঘাত করেছেন। এক্ষেত্রে শাস্তি হলো ১ মাস পর্যন্ত কারাদণ্ড, ৳৫০০ অর্থদণ্ড। ৩৩৫ এ বলা আছে কেউ আপনাকে মারাত্মক এবং আকস্মিক প্ররোচনা দিল। এখন মারাত্মক এবং আকস্মিক প্ররোচনা দেওয়ার পর আপনি কোন ব্যক্তিকে কি করেছেন? গুরুতর আঘাত করেছেন। তাহলে ৩৩৫ ধারায় শাস্তি হলো ৪ বছর পর্যন্ত কারাদণ্ড। এখানে ৪ মাস আছে। আ তিন ইয়া আপনার হচ্ছে ৩৩৫ ধারায় আ ৪ বছর হওয়ার কথা। আমি একটু দেখতেছি। ভাই দণ্ডবিধির ইয়াটা একটু কারেকশন করে নেন। দণ্ডবিধি ৩৩৫ নোট করেন, আনোয়ার ভাই। জি, ৪ বছর হবে এখানে। এখান থেকে না। দণ্ডবিধিটা আপনার মূলটাতে করে ফেলেন। একদম মূলটাতে যাতে প্রিন্ট দিলে যারা বই নিবে তারা যাতে সঠিকটা পায়। ৩৩৫ ধারা, হ্যাঁ? ৩৩৫ ধারা এখানে ৪ মাস আছে। এটা হচ্ছে ৪ বছর হবে। টাইপ মিস্টেক আছে। ভেরি ইম্পোর্টেন্ট অবৈধ বাধা, অবৈধ অবরোধ। ভেরি ইম্পোর্টেন্ট। প্রতিবারই এমসিকিউ পরীক্ষায় আসে। একবার লিখিত পরীক্ষায়ও আসছিল। অবৈধ বাধা, অবৈধ অবরোধ। তাহলে অবৈধ বাধা কি? অবৈধ অবরোধ কি? আমি যদি একেবারেই ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করি, একটা রাস্তা দিয়ে আপনার চলাচলের অধিকার আছে। একটা এরিয়া দিয়ে আপনার হাঁটা চলাফেরা করার অধিকার আছে। আমরা হচ্ছে ছোটবেলায় আ আ ব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হচ্ছে বুড়ির গল্প পড়েছিলাম। মহানবী যাতে নামাজে যেতে না পারে সেজন্য রাস্তার মধ্যে কি দেওয়া হতো? কাঁটা দেওয়া হতো। তো যাই হোক, আ এখানে ৩৩৯ ধারায় কি বলা আছে? অবৈধ বাধা। অবৈধ মানে হলো কি? বাধা মানে হলো কি? আচ্ছা একটু জয়েনিং দিয়ে দেই। যিনি জয়েন দিচ্ছেন। রিজভী ভাই। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভেরি ইম্পোর্টেন্ট এমসিকিউ পরীক্ষায় আসবে যে অবৈধ বাধার সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? অবৈধ বাধার সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? রংপুর রেস্টুরেন্টের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৩৩৯ ধারায়। তাহলে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অপর কোনো ব্যক্তিকে যেদিকে যাওয়ার তার অধিকার আছে সেদিকে যেতে না দেয় বা পথ রোধ করে, সেই ব্যক্তি কি করেছে? অবৈধ বাধা দান করেছে বলে গণ্য হবে। তাহলে আপনি আপনার একদিকে যাওয়ার কি আছে? অধিকার আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনাকে সেদিকে কি করেনি? যাইতে দেয়নি। তাহলে সে কি অপরাধ করেছে? অবৈধ বাধা দান করেছে বলে গণ্য হবে। আর অবৈধ অবরোধ এর সংজ্ঞা আছে হচ্ছে ৩৪০ ধারায়। অবৈধ অবরোধ কি? যে আপনাকে দেয়াল বেষ্টিত জায়গায় এমন একটা জায়গায় হচ্ছে আপনাকে অবরোধ করেছে বা অবৈধভাবে এমন নিয়ন্ত্রণ আরোপ করেছে যা আপনি একটা নির্দিষ্ট সীমানা অতিক্রম করতে পারেন না। অবৈধ অবরোধটা এরকম হয় আমরা বাংলা সিনেমায় দেখে থাকি যে না নায়িকা শাবনূর এবং হচ্ছে নায়ক শাকিব খান প্রেম করে। পরবর্তীতে শাবনূরের যে মা-বাবা আছে সেই প্রেম মেনে নেয় না। পরবর্তীতে শাবনূরকে একটা রুমের ভিতরে আটকে বাইরে থেকে কি করে হয়? তালা দেওয়া হয়। এবং আমরা বাংলা সিনেমায় দেখে থাকি শাবনূরের বাবা থাকে সাদেক বাচ্চু। সাদেক বাচ্চু তালা মেরে তারপরে হচ্ছে চাবি হচ্ছে কার কাছে দিয়ে দেয়? ওই যে সাদেক বাচ্চুর যে সহকারী ডন, ডনের কাছে দিয়ে দেয়। তাহলে এই যে রুমের ভিতরে চারদিকে দেয়াল, দেয়াল বেষ্টিত জায়গার ভিতরে যে আটক করা হলো, অবরোধ আপনার হচ্ছে নিয়ন্ত্রণ আরোপ করা হলো। আর এটাই হলো কি? অবৈধ অবরোধ বা wrongful confinement। আচ্ছা আমরা অবৈধ বাধার যদি উদাহরণ দেখি যে এরূপ একটি রাস্তায় বাধার সৃষ্টি করে যে রাস্তা দিয়ে আইনসম্মতভাবে অধিকার গয়ের আছে। তার মানে আপনি আ একটা রাস্তা দিয়ে আপনার হাঁটা চলাফেরা করার অধিকার আছে, যাতায়াতের অধিকার আছে। কিন্তু সেই রাস্তা দিয়ে আপনাকে কি করা হলো? হুম? বা যাওয়ার পথে বাধার সৃষ্টি করা হলো। আপনি যাতে যাইতে না পারেন। সে কি করেছে? অবৈধ বাধাদান করেছে বলে গণ্য হবে। আর অবৈধ অবরোধ হলে এরকম, আমরা যদি উদাহরণটা দেখি যে গকে একটি দেয়াল ঘেরা জায়গায় গমন করতে বাধ্য করে। চারিদিকে দেয়াল, মাঝখানে আপনি। তারপরে সেখানে আপনাকে কি করে রেখে?
তালাবদ্ধ করে রেখে। তাহলে এই যে দেয়াল, দেয়াল ঘেরা জায়গা, আপনি নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করতে পারবেন না, বাধা প্রাপ্ত হবেন। তাহলে এই বিষয়টাকে বলা হয় কি? wrongful confinement বা অবৈধ অবরোধ। তাহলে অবৈধ বাধা যদি কেউ দেয় তাহলে শাস্তি আছে কোথায়? শাস্তি আছে হচ্ছে ৩৪১ ধারায়। এমসিকিউ পরীক্ষায় আসে যে অবৈধ বাধনের শাস্তি কি? অবৈধ বাধনের শাস্তি হলো ১ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ৳৫০০ অর্থদণ্ড বা উভয়দণ্ড। অবৈধ অবরোধের শাস্তি কি? অবৈধ অবরোধের কিন্তু অনেকগুলো শাস্তি। ৩৪২ ধারায় বলা আছে ৩ দিনের কম সময়ের জন্য অর্থাৎ ১ থেকে ৩ দিন পর্যন্ত। ১ থেকে ৩ দিনের কম সময়ের পর্যন্ত অবৈধ অবরোধ হলে শাস্তি হলো ১ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ৳১,০০০ অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। অর্থাৎ শাস্তি হলো ১ বছর। ৩ বা ততদিনের জন্য অর্থাৎ ৩ দিনের বেশি ৯ দিনের কম। ৩ থেকে ৯ দিন পর্যন্ত যদি অবৈধ অবরোধ করা হয় ৩৪৩ এ শাস্তি হলো ২ বৎসর। আর যদি ১০ দিনের অধিক হয় অবৈধ অবরোধ, তাহলে অবৈধ অবরোধ যদি ১০ দিনের অধিক হয় তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি? শাস্তি হলো ৩ বৎসর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। তাহলে বেআইনিভাবে যদি কেউ আটক থাকে, তাহলে সেই ব্যক্তিকে আ আটক ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আমরা কি করতে পারি? আমরা হচ্ছে রিট দায়ের করতে পারি। তাহলে রিট, কোন রিট দায়ের করতে পারবো? রিট অফ হেভিয়াস কর্পাস। রিট কত প্রকার? রিট হলো ৫ প্রকার। কি, কি? রিট অফ হেভিয়াস কর্পাস, রিট অফ চার্সিউরারি, রিট অফ কিউ ওয়ারেন্টো, রিট অফ ম্যান্ডামাস, রিট অফ প্রহিবিটেশন। তাহলে আপনার বন্দি প্রদর্শন রিট বা রিট অফ আপনার হচ্ছে কি? আ হেভিয়াস কর্পাস। তাহলে আপনার আ যদি কেউ বেআইনিভাবে আটক থাকে সেই ব্যক্তিকে উদ্ধারের জন্য আপনি কি করতে পারবেন? সে ব্যক্তিকে উদ্ধারের জন্য আপনি রিট দায়ের করতে পারবেন। এখন আপনি রিট দায়েরও করেছেন হাইকোর্ট বিভাগে। রিট দায়ের করার পরেও অবৈধ অবরোধ থেকে যদি মুক্তি না দেয়, তাহলে সেই ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে আরো কি হবে? আরো ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে কি হবেন? উভয়দণ্ডে দণ্ডিত হবেন। ৩৪৫ ৩৪৬ এ বলা আছে যে গোপন স্থানে অবৈধ আটকের শাস্তি। আচ্ছা ৩৪৫ এ যে রিট দায়ের করার পরেও যে অবৈধ অবরোধ, এখানে হলো অবৈধ অবরোধের শাস্তি কত বছর? ১০ বা ততদিনের জন্য যে আপনার হচ্ছে ৩ বছর। সে ৩ বছরের সাথে কি হবে? ৩ বছরের সাথে অতিরিক্ত হিসাবে আরো ২ বছর যোগ হবে। অর্থাৎ সর্বমোট কিন্তু ৫ বছর হয়ে যাবে। আর গোপন স্থানে যদি অবৈধ অবরোধ করে তাহলে অবৈধ অবরোধের শাস্তির পাশাপাশি কি হবে? অবৈধ অবরোধের শাস্তির পাশাপাশি আরো ২ বছর কি হবে? ২ বছর যোগ হবে। এখন আসি বল প্রয়োগ। ফোর্স একবার লিখিত পরীক্ষায় এসেছিল। খুব বেশি লিখিত পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট না। এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। তাহলে ফোর্স এর সংজ্ঞা এমসিকিউ পরীক্ষায় আসবে যে ফোর্স এবং ক্রিমিনাল ফোর্স ২ টা কিন্তু আলাদা সেকশন এবং অ্যাসাল্ট বা আক্রমণ। তাহলে ফোর্স এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? বা বল প্রয়োগের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? তো বল প্রয়োগের সংজ্ঞা আছে হচ্ছে ৩৪৯ ধারায়। বল প্রয়োগ কাকে বলে? কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির প্রতি বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে যদি সেই ব্যক্তি অপর কোনো ব্যক্তির কি করায়? গতিশীল করায় বা গতির পরিবর্তন করায় বা গতি স্তব্ধ করায়। তাহলে গতিশীল করায় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বা গতির পরিবর্তন করায় বা গতি স্তব্ধ করায় সেটা বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। আর এই বল প্রয়োগটাই যদি অপরাধমূলক উদ্দেশ্যে করে ৩৫০ ধারায় বলা আছে এই বল প্রয়োগ অর্থাৎ কেউ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির গতিশীল করায়, গতি স্তব্ধ করায়, গতিপথ পরিবর্তন করায় এবং সেটা যদি অপরাধমূলক উদ্দেশ্য থাকে তাহলে সে কি করেছে? অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। এমসিকিউ পরীক্ষায় কিন্তু এই সংজ্ঞায়িত বিষয়গুলো আসে। যে দণ্ডবিধির কত ধারায় বল প্রয়োগের সংজ্ঞা আছে? ৩৪৯ ধারায়। অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৩৫০ ধারায়। এখন আসি আক্রমণ বা অ্যাসাল্ট। আক্রমণ বা অ্যাসাল্ট কি? ধরেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির দিকে ধরেন হচ্ছে লাঠি নিয়ে তেড়ে আসতেছে। তো যেই ব্যক্তি আ লাঠি নিয়ে তেড়ে আসতেছে, তাকে দেখে অপর ব্যক্তি সে ভাবতেছে যে তাকে পিটাবে, মারবে। তার মনে কি হলো? ভয় তৈরি হলো। এখন পর্যন্ত কিন্তু মারেনি। অথবা আপনি আপনার মুষ্টি উত্তোলন করেছেন একজন ব্যক্তিকে ঘুষি দেওয়ার জন্য। মুষ্টি কিন্তু এখনো কি করা হয়নি? মুষ্টি কিন্তু এখনো আপনার হচ্ছে উত্তোলন করা হয়েছে কিন্তু ঘুষি এখনো দেওয়া হয়নি। অর্থাৎ আঘাত এখনো করা হয়নি।
তাহলে আঘাত বা স্পর্শ ব্যতিরেকেই কোনো ব্যক্তি যদি এমন কোনো অঙ্গভঙ্গি করে যে আপনার সামনে লাঠি ঘুরাচ্ছে, চাবুক ঘুরাচ্ছে, তাতে আপনার মনে কি হচ্ছে? আপনার মনের ভীতির সঞ্চার হচ্ছে। তাহলে লাঠি ঘুরাচ্ছে, আ আ আপনার হচ্ছে কি অঙ্গভঙ্গি করতেছে বা হচ্ছে মুষ্টি উত্তোলন করতেছে, এতে আপনার মনে ভীতির সঞ্চার হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত লাঠি দিয়ে আঘাত করা হয়নি। এখন পর্যন্ত চাবুক দিয়ে আঘাত করা হয়নি। এখন পর্যন্ত মুষ্টি দিয়ে কি করা হয়নি? আপনার বক্সিং বা ঘুষি দেওয়া হয়নি। তারপরেও সেক্ষেত্রে কি অপরাধ করা হয়েছে বলে গণ্য হবে? সেক্ষেত্রে আক্রমণ বা অ্যাসাল্ট করা হয়েছে বলে গণ্য হবে। তাহলে আক্রমণ এর কিছু উদাহরণ আছে। উদাহরণটা যদি দেখি, উদাহরণগুলো ইম্পোর্টেন্ট। যে ক, খ এর প্রতি মুষ্টি উত্তোলন করে। তাহলে আপনি আরেকজন ব্যক্তির প্রতি মুষ্টি উত্তোলন করেন আপনার হাতের। হ্যাঁ? যার কারণে ক্ষয়ের বিশ্বাস জন্মে যে ক তাকে জখম করার উদ্যোগ গ্রহণ করেছে। তাহলে এই ক্ষেত্রে সে কি করেছে? আক্রমণ করেছে বলে গণ্য হবে। তারপরে ২য় উদাহরণ দেখেন যে কয়েকটি হিংস্র কুকুরের মুখসাজ খুলতে শুরু করে। হিংস্র কুকুর বাঁধা আছে। এখন তাকে কি করতেছে? খাঁচা থেকে খুলে দিচ্ছে। এরকম একটা অবস্থান তৈরি হয়েছে যে আপনার মনের মধ্যে ভীতি তৈরি হয়েছে যে হিংস্র কুকুর যেকোনো সময় আপনাকে কি করতে পারে? আঘাত করতে পারে। কামড় দিতে পারে। কামড় কিন্তু এখনো দেয়নি। তাহলে সেক্ষেত্রে কি করেছে? আঘাত আক্রমণ করা হয়েছে বলে গণ্য হবে। ৩ নাম্বার উদাহরণে দেখেন যে আমি তোমাকে মার দিব। আপনার হাতে একটা লাঠি আছে। সেই লাঠি আপনি ঘুরাচ্ছেন। আর রহিমকে বলতেছেন যে, "আমি তোমাকে এই মুহূর্তে কি করব? এই মুহূর্তে মারব।" মারেন নাই কিন্তু এখন পর্যন্ত। এখন পর্যন্ত কোনো আঘাত করেননি। জাস্ট কি করতেছেন? ভয় দেখাচ্ছেন, লাঠি ঘুরাচ্ছেন, চাবুক ঘুরাচ্ছেন। ওই ব্যক্তি ভয় পাইতেছে, "ও বাবা! কোন সময় জানি মেরে দেয়।" হ্যাঁ? তাহলে এখন পর্যন্ত মারেননি। জাস্ট আপনি ভয় দেখিয়েছেন। কি অপরাধ হয়েছে? আক্রমণ এর অপরাধ হয়েছে বলে গণ্য হবে। যদি মেরে দেন, আঘাত করেন তাহলে সেক্ষেত্রে তো দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬ এ চলে যান। ৩৫২ শাস্তি। তাহলে আপনার এই যে এতক্ষণ যে সেকশন গুলো করলাম এই সকল সেকশনে কিন্তু মামলা হয় না। ৩৪৯ এ ডেফিনিশন, ৩৫০ এও ডেফিনিশন, ৩৫১ তেও কিন্তু ডেফিনিশন। শাস্তি আছে কত ধারায়? শাস্তি আছে ৩৫২ ধারায়। তার মানে মামলা হবে এই অপরাধ যদি কেউ করে, মামলা কিন্তু হবে কত ধারায়? মামলা হবে ৩৫২ ধারায়। তাহলে আ আপনার অপরাধমূলক বল প্রয়োগ এবং হচ্ছে আক্রমণ ২ টার ক্ষেত্রে ২ টার শাস্তি আছে কত ধারায়? ২ টার শাস্তি আছে ৩৫২ ধারায়। তাহলে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ যদি কেউ করে শাস্তি কি? শাস্তি হলো ৩ মাস পর্যন্ত কারাদণ্ড বা ৳৫০০ পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড। শাস্তিগুলো মনে থাকবে না। পড়ার সময় মনে থাকবে। কিন্তু পরবর্তীতে মনে থাকবে না। এটাই স্বাভাবিক বিষয়। ভয় পাওয়ার কিছু নেই। শাস্তিগুলো একটু লিখে, লিখে পড়বেন যে ৩৫২ আক্রমণ অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। ৩ মাস ৳৫০০। ওই পুরাটা লেখার দরকার নেই। ৩ মাস পর্যন্ত কারাদণ্ড বা ৳৫০০ পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড। এরকমও লেখার দরকার নেই। এরকম লিখতে পারেন ৩ মাস অবলিক হচ্ছে ৫০০। এই এতটুক। মানে আপনার কি পয়েন্ট গুলো লিখবেন? খাতায় কি পয়েন্ট গুলো লিখে, লিখে হচ্ছে পড়বেন। আপনি পড়ার সময় কি পয়েন্ট গুলো লিখে, লিখে পড়বেন। তাহলেই হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব হচ্ছে ৩৫৯ থেকে কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশন। কিডন্যাপিং আ ৩৫৯ ধারা থেকে এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন হয় যে কিডন্যাপিং কত ধরনের বা কত প্রকার? কিডন্যাপিং হলো ২ প্রকার। কি, কি? বাংলাদেশ হতে কিডন্যাপিং, আইনসম্মত অভিভাবকের হেফাজত হতে কিডন্যাপিং। বাংলাদেশ হতে কিডন্যাপিং এটা হলো কি? আইনসম্মত অভিভাবকের হেফাজত হতে কিডন্যাপিং। ৩৬০ ধারায় হচ্ছে বাংলাদেশ হতে কিডন্যাপিং এর সংজ্ঞা আছে। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার পক্ষে সম্মতিদানের ক্ষমতা ব্যক্তির সম্মতি ছাড়া বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যায়, তাহলে সে কি করেছে? বাংলাদেশ থেকে কিডন্যাপিং করেছে বলে গণ্য হবে। ৩৬০ আর ৩৬১ তে হলো এগুলো কিন্তু ডেফিনিশন। আবারও বলতেছি এই সকল সেকশনে কিন্তু মামলা হয় না। ৩৫৯, ৩৬০, ৩৬১ এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে কিডন্যাপিং কত প্রকার? কিডন্যাপিং হলো ২ প্রকার। এখন বাংলাদেশ থেকে কিডন্যাপিং দণ্ডবিধির কত ধারায় আছে? ৩৬০ ধারায়। আইনসম্মত অভিভাবক থেকে আপনার হচ্ছে কি? আইনসম্মত অভিভাবক হতে কিডন্যাপিং কত ধারায় আছে? আইনসম্মত অভিভাবক থেকে কিডন্যাপিং আছে ৩৬১ ধারায়। এখান থেকে গতবারও কিন্তু কোয়েশ্চেন আসছে। তাহলে যদি কোনো ব্যক্তি ১৪ বছরের কম বয়স্ক ছেলেকে একেবারেই ট্রু সেন্স এ এটাও এমসিকিউ পরীক্ষায় গতবার আসছে। ১৪ বছরের কম বয়স্ক ছেলেকে ১৬ বছরের কম বয়স্ক মেয়েকে। তাহলে আইনসম্মত অভিভাবক হতে কিডন্যাপিং এর ক্ষেত্রে ছেলের বয়স সর্বোচ্চ
কত হতে পারে? ১৪ বছরের কম বয়স্ক ছেলে এবং ১৬ বছরের কম বয়স্ক মেয়ে। বা হচ্ছে মস্তিষ্ক বিকৃতি মানে পাগল ব্যক্তিকে যদি তার অভিভাবকের হেফাজত থেকে নিয়ে যাওয়া হয়, তাহলে সে কি করা হয়েছে? আইনসম্মত অভিভাবক থেকে কিডন্যাপিং করা হয়েছে। ছেলের ক্ষেত্রে ১৪ বছর, মেয়ের ক্ষেত্রে হলো কি? ১৬ বছর। তাহলে ছেলের ক্ষেত্রে ১৪ বছরের কম, মেয়ের ক্ষেত্রে হলো ১৬ বছরের কম। আর একজন কি আছে? পাগল মানে হচ্ছে মস্তিষ্ক বিকৃত ব্যক্তি। তাদেরকে যদি তাদের অভিভাবকের সম্মতি ব্যতীত আইনগত অভিভাবকের হেফাজত থেকে নিয়ে যায়, তাহলে সে তারা কি করেছে? আইনসম্মত অভিভাবক নিকট থেকে কিডন্যাপিং করেছে বলে গণ্য হবে ৩৬১। ৩৬২ অ্যাবডাকশন বা অপহরণ। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো স্থান হতে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করে অথবা প্রতারণামূলকভাবে প্রলুব্ধ করে, তাহলে সে কি করেছে? অ্যাবডাকশন করেছে বলে গণ্য হবে। তাহলে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে, অ্যাবডাকশনের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? অপবাহন অ্যাবডাকশনের সংজ্ঞা আছে ৩৬২ ধারায়। তাহলে অপবাহন কখন হবে? অপবাহনের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে? জোরপূর্বক থাকবে, জোর থাকবে, জোর জবরদস্তি থাকবে। কিন্তু কিডন্যাপিং এর ক্ষেত্রে জোর জবরদস্তি নাও থাকতে পারে। কারণ জোর জবরদস্তি নাও থাকতে পারে মানে কি ১৪ বছরের কম বয়স্ক ছেলে বা ১৬ বছরের কম বয়স্ক মেয়ে তাদেরকে অন্য কোনো কথা বলেও তো এই কাজ করা যেতে পারে। ১ম এ তাদেরকে জোর জবরদস্তি করা হয়নি। অর্থাৎ তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তারপরে তাদেরকে সাদা মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়নি। ১ম এ কি করা হয়েছে? তাদেরকে টোপ দেওয়া হয়েছে তারপরে সময় মতো নিয়ে তাদেরকে আটক করা হয়েছে। অন্য কোনোভাবেও হতে পারে। ৩৬৩ 363 কিডন্যাপিং এর শাস্তি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষায় আসবে। কিডন্যাপিং আ আর অ্যাবডাকশন ২ টার ক্ষেত্রেই শাস্তি কত বছর? শাস্তি হলো ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে যদি কেউ ৩৬০ এবং ৩৬১ ধারার অপরাধ করে তাহলে শাস্তি কি? শাস্তি হলো ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। ৩৬৪ তে আছে খুন করার উদ্দেশ্যে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এমসিকিউ পরীক্ষার জন্য। খুন করার উদ্দেশ্যে যদি কেউ কিডন্যাপিং বা অ্যাবডাকশন করে তাহলে এই অপবাহন বা হচ্ছে অপহরণের উদ্দেশ্য কি? অপহরণের মামলা আমরা বলি। অপহরণের মামলা কত ধারায় হয়? 363 ৩৬৩ ধারায় হয়। আর খুনের উদ্দেশ্যে যদি কেউ অপহরণ করে, তাহলে খুন করার উদ্দেশ্যে কিডন্যাপিং বা অ্যাবডাকশন এর শাস্তি কি? খুন করার উদ্দেশ্যে কিডন্যাপিং বা অ্যাবডাকশন এর শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। খুন কিন্তু করেনি। খুন করার উদ্দেশ্যে কি করা হয়েছে? কিডন্যাপিং বা অ্যাবডাকশন করা হয়েছে। শাস্তি হলো ১০ বছর পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড। এখানে একটা উদাহরণ আছে দেখেন যে গকে বাংলাদেশ হতে অপহরণ করে। এরূপ অভিপ্রায়ে যে গকে কি করা হবে? প্রতিমার সামনে বলিদান করা হবে। কিছুদিন আগে YouTube এ দেখলাম কিছু একটা গোষ্ঠী, হিন্দু গোষ্ঠী সম্ভবত ভারতে আ আপনার এরকম হয়েছে যে প্রতিমার সামনে কি করা হয়েছে? তাদেরকে লাল কাপড় পরানো হয়ে একদম জবাই করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক কোবে তাদের গলা আলাদা করা হয়েছে। গলা এখানে, বডি আরেক তাহলে এই কাজটা কেন করা হয়েছে একজন ব্যক্তিকে এই কিডন্যাপিং বা অ্যাবডাকশন কেন করা হয়েছে? সেই প্রতিমার সামনে, তাদের একটা প্রতিমা আছে বা হচ্ছে মূর্তি আছে। সেই মূর্তির সামনে বলিদান করার জন্য এই অপহরণ করা হয়েছে। তাহলে খুনের উদ্দেশ্যে যদি কিডন্যাপিং অ্যাবডাকশন করে সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। ৩৬৪ ক ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট লাল কালি দিয়ে দাগাইতে পারেন ৩৬৪ ক ১০ বছরের কম বয়স্ককে ১০ বছরের কম বয়স্ককে যদি কেউ কিডন্যাপিং বা অ্যাবডাকশন করে, তাহলে ১০ বছরের কম বয়স্ককে যদি আপনার খুন করার উদ্দেশ্যে, আঘাত করার উদ্দেশ্যে, দাসত্ব বা হচ্ছে কামলালসা, খারাপ কাজ করার উদ্দেশ্যে যদি কিডন্যাপিং অ্যাবডাকশন করে, তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। তার মানে ৩৬৪ ক ধারায় সর্বোচ্চ শাস্তি কি? ৩৬৪ ক ধারায় সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাহলে ১০ বছরের কম বয়স্ক শিশুকে যদি কিডন্যাপিং বা অ্যাবডাকশন করা হয়, সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। ৩৭৪ লাগবে না, 375 রেপ বা ধর্ষণ আ ধর্ষণের যেই বিষয়গুলো আছে এখন তো 375 এর যে দর্শন বা 376, 377 সাধারণত এই সকল সেকশনে মামলা 377 এ মামলা হয়, বলাৎকারের মামলা হয়। এই সমস্ত সেকশনে এখন আর মামলা হয় না। মামলা এখন চলে যায় হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইনে স্পেশাল পাওয়ার অ্যাক্টে স্পেশাল অ্যাক্টে কি হয়? নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এ কি হয়? মামলা হয়। যাই হোক আমরা 375, 376, 377 পড়ব। 375 এ বলা আছে দর্শনের উপাদান। দর্শনের উপাদান কয়টি? রেপের উপাদান কয়টি? এমসিকিউ পরীক্ষায় আসবে যে দর্শনের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে?
দর্শনের ডেফিনিশন আছে হচ্ছে ৩৭৫ ধারায়। কত আ উপায়ে হচ্ছে আপনার সেক্সুয়াল ইন্টারকোর্স করলে সেটা দর্শন হবে। ৫ টি উপায়ে যদি স্ত্রীলোকের সাথে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয় সেটা দর্শন বলে গণ্য হবে। তাহলে সেগুলো কি? ১ নাম্বার হলো স্ত্রীলোকটির ইচ্ছার বিরুদ্ধে। আর দ্বিতীয়ত হলো স্ত্রীলোকটির সম্মতি ব্যতীত। থার্ডলি হলো আ মৃত্যু বা জখমের ভয় দেখিয়ে। আর ফোর্থলি হলো আপনার হচ্ছে প্রতারণার মাধ্যমে। স্ত্রীলোকটির সম্মতিতে। স্ত্রীলোক জানে ভাই কালকে আইসেন, হ্যাঁ? সকাল, সকাল আইসা একটু সবাইরে একটু ইয়ে করে দিন। আর যত দ্রুত সম্ভব লিখিতটা কিন্তু শেষ করতে হবে, হ্যাঁ? আপনি আপনার মতো করেন না, পরে তো আমি বসতেছি। আচ্ছা ঠিক আছে। আপনি অন্যগুলো করে ফেলেন। শেষ? সবগুলো শেষ না? আচ্ছা ঠিক আছে। সিআরপিসি করে ফেলেন। হুম, ওকে। তারপরে হচ্ছে ৪ নাম্বার প্রতারণার মাধ্যমে স্ত্রীলোকটির সম্মতিতেই। কিন্তু পুরুষ জানে যে সে তার স্বামী নয়। এখন স্ত্রীলোকটি জানতেছে যে সেই আ যে লোকের সাথে সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে সে তার স্বামী। কিন্তু স্বামী জানে যে সে তার কি নয়? সে তার স্ত্রী নয়। আ আর ৫ নাম্বার পয়েন্টে বলা আছে ১৪ বছরের কম বয়স্ক স্ত্রীলোকের সম্মতিতে। তাহলে ১৪ বছরের কম বয়স্ক সে যদি সম্মতি দেয়ও, তার সম্মতি কিন্তু সম্মতি বলে গণ্য হবে না। তাহলে ১৪ বছরের কম বয়স্ক স্ত্রীলোকের সম্মতিতে যদি কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স করে সেটাও দর্শন বলে গণ্য হবে। তাহলে এই ৫ টা উপায়ে যদি কেউ কোনো নারীর সাথে আপনার হচ্ছে যৌন সঙ্গম করে সেটা কি হবে? দর্শন বলে গণ্য হবে। এক হলো ইচ্ছার বিরুদ্ধে, দ্বিতীয়ত হলো সম্মতি ব্যতীত, তৃতীয় হলো মাথায় অস্ত্র ঠেকিয়ে মৃত্যু বা জখমের ভয় দেখিয়ে, চতুর্থত হলো যে স্ত্রী লোকটির সম্মতি দেয়া আছে কিন্তু স্ত্রী লোকটি জানে যে তার স্বামী, আবার পুরুষ লোক জানে সে তার স্বামী নয়। আর ৫ নাম্বারে হলো ১৪ বছরের কম বয়স্ক স্ত্রীলোক। এখন আ এখানে একটা ব্যতিক্রম আছে যে ১৩ বছরের কম বয়স্ক নিজ স্ত্রী বাল্যবিবাহ হয়েছে। আমাদের সমাজে এখনো বাল্যবিবাহ আছে। তাহলে ১৩ বছরের কম বয়স্ক নিজ স্ত্রীর সাথেও যদি কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স করে সেটা কি হবে? সেটা ধর্ষণ বলে গণ্য হবে। এখন আমরা দর্শন থেকে আমাদের যেই এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে ডেফিনিশন কত ধারায় আছে, সংজ্ঞা কত ধারায় আছে? ৩৭৫ ধারায়। কয়টি উপায়ে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে সেটা ধর্ষণ বলে গণ্য হবে? ৫ টি উপায়ে। এখানে ব্যতিক্রম থেকেও আসতে পারে যে কত বছরের কম বয়স্ক নিজ স্ত্রী লোকের সাথে যৌন সঙ্গম করলে সেটা ধর্ষণ বলে গণ্য হবে? ১৩ বছরের কম বয়স্ক নিজ স্ত্রী লোকের সাথে যৌন সঙ্গম করলে সেটা দর্শন বলে গণ্য হবে। শাস্তি থেকেও আপনাদের হচ্ছে ভেঙে, ভেঙে কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউ পরীক্ষায়। জেনারেলি দর্শনের শাস্তি কি? তাহলে স্ত্রী ব্যতীত অন্যান্য দর্শনের ক্ষেত্রে শাস্তি হলো যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। অনেকেই কোয়েশ্চেন করে থাকেন যে স্ত্রী অনুমতি দিচ্ছে না। কিন্তু স্বামী জোর করে তার সাথে কি করেছে? যৌন সঙ্গম করেছে। এই ক্ষেত্রে দর্শন হবে কিনা? আমার মনে হয় না এই ক্ষেত্রে দর্শন হওয়ার কোনো যদি স্ত্রীলোকের বয়স ১৮ বছরের বেশি হয়ে থাকে তাহলে মনে হয় না দর্শন হবে। তাহলে স্ত্রী ব্যতীত অন্যান্য দর্শনের ক্ষেত্রে তাহলে অন্য কোনো আ স্ত্রীলোকের সাথে যদি কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে সেই ক্ষেত্রে সম্মতি ব্যতীত যদি করে, সর্বোচ্চ শাস্তি হলো দর্শনের সর্বোচ্চ শাস্তি হলো 376 এ যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। এটা আপনারা বুঝেছেন যে যদি এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসে, দণ্ডবিধি থেকে যেহেতু আমাদের নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ আমাদের কিন্তু বার কাউন্সিলের সিলেবাসে নাই। তাহলে নারী শিশু নির্যাতন দমন আইন থেকে আমাদের কিন্তু কোয়েশ্চেন আসবে না। আসবে হচ্ছে এই দণ্ডবিধি থেকে। তাহলে দণ্ডবিধি থেকে যদি কোয়েশ্চেন আসে যে দর্শনের সর্বোচ্চ শাস্তি কি? তাহলে আপনি কিন্তু মৃত্যুদণ্ড লিখতে পারবেন না। দর্শনের সর্বোচ্চ শাস্তি কিন্তু নারী শিশু আইনে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। তাহলে এক্ষেত্রে দর্শনের সর্বোচ্চ শাস্তি আমাকে দিতে হবে কি? যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা ১০ বছর কারাদণ্ড। এখন স্ত্রী লোকের ক্ষেত্রে আমরা একটা ব্যতিক্রম করেছি যে ১৩ বছরের কম বয়স্ক স্ত্রীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে সেটা ধর্ষণ বলে গণ্য হবে। এখন স্ত্রীর বয়স যদি ১২ বছরের কম না হয়, অর্থাৎ ১২ থেকে ১৩, ১২ বছরের বেশি, ১৩ বছরের কম, ১২ বছর ১ দিন থেকে ১৩ বছরের নিচে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি হবে? হ্যাঁ, ওই স্বামীর শাস্তি হবে ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। আর স্ত্রীর বয়স যদি ১২ বছরের কম হয়, বিয়ে হইছে ঠিক আছে, ১১ বছর ১১.৫ বছরে বিয়ে দিয়ে দিছে। হাতে পায়ে বড় হয়েছে। বুঝে না কিছুই। হ্যাঁ, বাল্যবিবাহ। তাহলে স্ত্রীর বয়স যদি ১২ বছরের কম হয়, তাহলে স্বামী যদি তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে স্বামীর সর্বোচ্চ শাস্তি কি? যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। এখানে কিন্তু ৩ টা শাস্তি। আপনার ১ নাম্বার হলো জেনারেল শাস্তি।
জেনারেল শাস্তি কি? ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দ্বিতীয় শাস্তি হলো নিজ স্ত্রীর সাথে যদি কেউ দর্শন করে তাহলে সেক্ষেত্রে শাস্তি কত বছর? শাস্তি হলো ২ বছর। আর স্ত্রীলোকের বয়স যদি ১২ বছরের নিচে হয়, কম হয়, ১২ বছরের কম হয়, আপনার স্ত্রী কিন্তু বয়স ১২ বছরের কম, তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। 377 ৩০৪ এর ক স্ত্রী ধর্ষণের ফলে যদি মৃত্যু হয়, হ্যাঁ? এবং হচ্ছে যেটাকে আমরা অবহেলাজনিত মৃত্যু বলি, সেই ক্ষেত্রে শাস্তি হলো ৫ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড ৩০৪ এর ক ধারায়। ৩৭৭ এই সেকশনে রিসেন্টলি মামলা হচ্ছে। অনেক বেশি আনন্যাচারাল অফেন্স। সাধারণত ওই যে আমরা দেখে থাকি যে হুজুরদের কাণ্ড। যে সবাই খারাপ যে এরকম না। কিছু, কিছু জায়গায় এই অপরাধগুলো হয়ে থাকে। আ বিশেষ করে মাদ্রাসাগুলোতে আনন্যাচারাল অফেন্স যেটাকে বলে বলাৎকারের মামলা বলি আমরা। তাহলে যদি কোনো ব্যক্তি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কোনো পুরুষ স্ত্রীলোক বা হচ্ছে শিশু বা অন্য কোনো ব্যক্তির সাথে যৌন সঙ্গম করে যেভাবে করার কথা ওইভাবে নয়, হুম? তাহলে সেটা কি করা হয়েছে? আনন্যাচারাল অফেন্স করা হয়েছে বলে গণ্য হবে। তাহলে আনন্যাচারাল অফেন্স যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে শাস্তি হলো সর্বোচ্চ শাস্তি হলো কি? যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, হ্যাঁ? বা কি হবেন? অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আমি চলে যাব হচ্ছে চুরি ৩৭৮ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন আসবেই। চুরি থেকে কোয়েশ্চেন আসে না এরকম খুব কমই যায় যে চুরি, দস্যুতা, ডাকাতি এখান থেকে কোয়েশ্চেন আসেনি। এরকমটা খুবই কম হয়। চুরি কি? চুরি কাকে বলে? চুরির সংজ্ঞা ডেফিনিশন অফ থেফট। তাহলে যদি কোনো ব্যক্তি চুরির উপাদান কয়টি? চুরির উপাদান হলো ৫ টি। আপনি এখন আপনার বাসা থেকে রওনা হয়েছেন। আপনার বাসা ধরেন হচ্ছে হাজারীবাগ। হাজারীবাগ থেকে গুলিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বা হচ্ছে আপনি হাজারীবাগ থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখন গুলিস্তান মোড় পাস হওয়ার সময় বাসের মধ্যে আপনি আপনার পকেটে হাত দিয়ে দেখেন যে মোবাইল নেই। আপনার পকেটে কি নেই? আপনার যে শখের সাদা ফোনটি আছে বা হচ্ছে গোল্ডেন কালারের যে ফোনটি আছে iPhone 16 Pro Max সেটি আপনার হুম, পকেটে নেই। তাহলে কি অপরাধ হয়েছে? পকেট থেকে যে মোবাইল নিয়ে গেল আপনি জানেন না। কি অপরাধ হয়েছে? চুরি করা হয়েছে বলে কি হবে? চুরি করা হয়েছে বলে গণ্য হবে। কেন চুরি করা হয়েছে বলে গণ্য হবে? দেখেন চুরির উপাদান কয়টি? চুরির আ সংজ্ঞাতে আমরা যদি দেখি চুরির উপাদান হলো ৫ টি। তাহলে যদি কোনো ব্যক্তি একটু দেখবেন 378 এ ৩৭৮ ধারায় চুরি সংজ্ঞায় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখল হতে তার সম্মতি ব্যতীত কোনো অস্থাবর সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে স্থানান্তর করে, তাহলে সে কি করেছে? তাহলে সে চুরি করেছে বলে গণ্য হবে। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখল থেকে তাহলে আপনার পকেটে মোবাইল ছিল। তার মানে মোবাইল হলো আপনার। আপনি একজন ব্যক্তি। আর যে মোবাইল নিয়ে গেছে চোর সেও একজন ব্যক্তি। তাহলে আপনার দখল থেকে দেখেন এখানে ১ম এ বলা আছে কোন ব্যক্তির দখল হতে। তাহলে কার দখলে ছিল? আপনার দখলে ছিল। আপনার দখল থেকে কি করেছে? নিয়ে গেছে। এখন মোবাইলটা যে নিয়ে গেছে, এটা কি আপনার সম্মতিতে নিয়েছে? না সম্মতি ব্যতীত নিয়েছে? নিশ্চয়ই সম্মতি ব্যতীত নিয়েছে। তাহলে এই যে মোবাইলটা নিয়েছে সেটা কি স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি? সেটা হলো অস্থাবর সম্পত্তি। এখন সে যে গ্রহণ করেছে এটা কি আপনার সাধুভাবে গ্রহণ করেছে? না অসাধুভাবে গ্রহণ করেছে? নিশ্চয়ই অসাধুভাবে গ্রহণ করেছে। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখল হতে তার সম্মতি ব্যতীত কোনো অস্থাবর সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে স্থানান্তর করে তখন সে কি করেছে? তখন সে চুরি করেছে বলে গণ্য হবে। তাকেই বলা হয় কি চুরি। এখানে ৫ টা ব্যাখ্যা আছে। তার মধ্যে আমরা ১ম ৪ টা ব্যাখ্যা পড়তে পারি যে, যতক্ষণ মাটির সাথে একটি অস্থাবর বস্তু সংযুক্ত থাকে। ধরেন মাটির সাথে গাছ আছে। তাহলে যতক্ষণ পর্যন্ত গাছটি মাটির সাথে সংযুক্ত আছে, ততক্ষণ পর্যন্ত গাছ কিন্তু চুরির বস্তু নয়। কিন্তু যখনই গাছ কেটে ফেলা হবে, তখনই সেটা চুরির বস্তু হবে। ব্যাখ্যা দিয়ে বলা আছে দেখেন যে, যেই কাজ দ্বারা মাটি থেকে বিচ্ছিন্ন করা হয়, সেই কাজ দ্বারা যদি স্থানান্তর করা হয়, এখন মাটি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, দেন আবার ঐখান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়েছে। তখন সেটা কি হবে? বস্তু থেকে চুরি করা হয়েছে বলে গণ্য হবে।
তাহলে ব্যাখ্যা ১ অনুযায়ী কখন একটা বস্তু চুরির বস্তু হয়, আর ব্যাখ্যা ২ অনুযায়ী বস্তু থেকে কিভাবে চুরি করা যায়। আর ব্যাখ্যা ৩ এ বলা আছে যে যদি কোনো ব্যক্তি কোনো গতির প্রতিবন্ধক অপসারণ করে বা উহাকে অপর কোনো বস্তু হতে বিচ্ছিন্ন করে। তাহলে গতির প্রতিবন্ধক কি? ধরেন হচ্ছে মাল বোঝাই একটা ষাঁড় গাড়ি। আগে তো গরুর গাড়ি ছিল। সে মাল বোঝাই একটা গরুর গাড়ি রাজার বাড়ির দিকে যাচ্ছে। এখন সেই গরুর গাড়িটাকে আপনি হচ্ছে গতিপথ কি করলেন? গতিপথ পরিবর্তন করে দিলেন। গতিপথ যখনই পরিবর্তন করলেন, উদ্দেশ্য হলো ওই মালগাড়ি থেকে আপনি কিছু মালামাল কি করবেন? মালামাল চুরি করবেন বা স্থানান্তর করবেন। তাহলে যখনই আপনি গতিপথ পরিবর্তন করলেন, তখনই কি করা হয়েছে? হ্যাঁ? বা প্রতিবন্ধক অপসারণ করলেন, তখনই চুরি করা হয়েছে বলে গণ্য হবে। ব্যাখ্যা ৪ এ বলা আছে, যদি কোনো ব্যক্তি কোনো পশুকে হাঁটায়, রহিমের কুকুর, রহিমের কুকুরটা খুবই সুন্দর। অনেকেরই আছেন যে কুকুর বিড়াল পছন্দ করেন, আবার অনেকে আছেন পছন্দ করেন। অনেক দামি ২ লাখ ২.৫ লাখ টাকা দিয়ে হচ্ছে কুকুর কিনে পালে। জার্মান শেফার্ড আছে। যাই হোক, তাহলে রহিমের কুকুরটা খুবই সুন্দর। এখন আমি চিন্তা করলাম যে রহিমের কুকুরটা তো আমাকে নিতে হবে। কিন্তু কিভাবে নিবো? তো দেখি যে অনেক রাগী, কামড় দিতে পারে। রহিমের কুকুরকে আমি কি করলাম? বাজার থেকে হাড্ডি কিনে নিয়ে আসলাম, হাড্ডি দেখাইলাম। অথবা আপনার হচ্ছে খাসির রান দেখাইলাম। খাসির রান যখন দেখাইলাম, রহিমের কুকুর আমাকে কি করলো? অনুসরণ করা শুরু করলো। তাহলে যখনই রহিমের কুকুর আমার হাতে খাসির রান দেখে অনুসরণ করা শুরু করলো, তখনই কি করা হয়েছে? তখনই চুরি করা হয়েছে বলে কি হয়েছে? গণ্য হবে। রহিমের ছাগল আছে, বকরি আছে। আপনারা অনেকে বকরি বলেন। আমাদের এলাকায় খাসি বলে, আবার ছাগলও বলে। তাহলে এখন ছাগল কি পছন্দ করে? কাঁঠাল পাতা পছন্দ করে। একটা ছাগল আপনার হচ্ছে বনে চড়তেছে, মাঠে চড়তেছে। এখন মাঠে সে ঘাস খাচ্ছে, ঘাস তো ছিঁড়ে, ছিঁড়ে খাচ্ছে খুব কষ্ট। এখন আশেপাশে দেখলেন কেউ নাই। এক ব্যক্তি গিয়ে ওই ছাগলকে কাঁঠাল পাতা দেখাইলো। ছাগলের খুব পছন্দের খাবার। কাঁঠাল পাতা দেখানোর পর ছাগল কি করলো? ওই ব্যক্তিকে অনুসরণ করা শুরু করলো কাঁঠাল পাতা খাওয়ার জন্য। তো একটা পর্যায়ে ওই ব্যক্তি ছাগলকে কি করলো? চুরি হচ্ছে নিয়ে গেল অসাধুভাবে। তাহলে যখনই ওই কাঁঠাল পাতা এবং ওই ব্যক্তিকে ছাগল অনুসরণ করা শুরু করলো কাঁঠাল পাতা দেখে, তখনই কি করা হয়েছে? তখনই চুরি করা হয়েছে বলে গণ্য হবে। এই ব্যাখ্যাগুলো থেকে আমরা বুঝতে পারি। তাহলে ব্যাখ্যা একে বলেছে অস্থাবর সম্পত্তিও চুরির বস্তু হতে পারে যখন এটা কি করা হয়? আলাদা করা হয়, সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আর সংযোগ বিচ্ছিন্ন করা হলে বিচ্ছিন্ন হওয়ার পর যদি স্থানান্তর করা হয়, তখন সেটা চুরি হয়। আর ব্যাখ্যা ৩ এ বলা আছে, কোন বস্তুর গতির প্রতিবন্ধক অপসারণ করে বা বিচ্ছিন্ন করে কি করা যায়? আপনার হচ্ছে চুরি করা যায়। আর ব্যাখ্যা 4 এ বলা আছে কোন পশুকে হাঁটিয়ে গতি সৃষ্টি করে গতিপথ পরিবর্তন করে কি করা যায়? চুরি করা যায়। আ তখন চুরি হয়ে যাবে। চুরির সংজ্ঞা আমরা পড়েছি। এখানে চুরির সংজ্ঞায় ৫ টা উপাদান আছে। যে যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির দখল হতে তার সম্মতি ব্যতীত কোন অস্থাবর সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে স্থানান্তর করে, তাকে বলা হয় চুরি। তাহলে এমসিকিউ পরীক্ষায় এত কিছু তো আর আপনাদের পড়া লাগবে না। জাস্ট আপনারা এমসিকিউ পরীক্ষার জন্য ৩৭৮ থেকে যেটা পড়বেন, যে চুরি সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৩৭৮। চুরি কাকে বলে? এটা কি এমসিকিউ পরীক্ষায় আসবে? আসবে না। আসতে পারে লিখিত পরীক্ষায়। তাহলে আপনার এখান থেকে আমরা এমসিকিউর জন্য যেটা পড়ব যে চুরির সংজ্ঞা আছে কত ধারায়? ৩৭৮ ধারায়। চুরির উপাদান কয়টি? চুরির উপাদান হলো ৫ টি। এখানে অনেকগুলো উদাহরণ আছে এই চুরির মধ্যে। যে এতগুলো উদাহরণ আছে, এখান থেকে ১২ টা উদাহরণ, ১২ টা উদাহরণ থেকে ধরে নিতে পারেন যে লিখিত পরীক্ষায় যেহেতু ২ টা প্রবলেম কোয়েশ্চেন আসে, আশা করা যায় এখান থেকে চুরির যে উদাহরণগুলো আছে এখানে কিন্তু আপনার অন্যান্য যেই অপরাধগুলো আছে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, তারপর হলো আত্মসাৎ, সেই শাস্তির বিষয়েও কিন্তু সেই সব উদাহরণও কিন্তু এই চুরির উদাহরণে দেয়া আছে। তো যাই হোক আমরা ২-১ টা উদাহরণ একটু পড়ি। এটা আমরা আগামীকালকে বিস্তারিত নেক্সট ক্লাসে সবগুলো উদাহরণ আমরা পড়ব। আচ্ছা উদাহরণগুলো তোলা থাক, আমরা একটু চুরির শাস্তিটা পড়ি। উদাহরণগুলো এখানে ১২ টা উদাহরণ আছে। ১২ টা উদাহরণই আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আপনার হচ্ছে উদাহরণ দিয়ে পড়া শুরু করব ইনশাআল্লাহ। 379 চুরির শাস্তি এমসিকিউ পরীক্ষায় আসে। চুরির শাস্তি কত বছর? চুরির শাস্তি হলো ৩ বৎসর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা অভয়দণ্ড। ৩৮০ এমসিকিউ পরীক্ষায় আসে যে বাসগৃহ থেকে চুরি। তাহলে বাসগৃহ আপনি যেখানে বসবাস করেন, গৃহ তাবু জলযান, মানুষ যেখানে বসবাস করে, বাসগৃহ থেকে যদি কেউ চুরি করে তাহলে শাস্তি কি হবে? শাস্তি হবে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড। ৩৮১ তে বলা আছে চাকর বা কর্মচারী কর্তৃক চুরি। তাহলে চাকর কর্মচারী যদি চুরি করে তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কি? চাকর কর্মচারী চুরি করলে শাস্তি হবে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। ৩৮২ মৃত্যু ঘটানো, আঘাত করা, আটক রাখার প্রস্তুতি নিয়ে চুরি করা। চোর রহিমের বাসায় চুরি করতে ঢুকেছে। কিন্তু চোর যে ঢুকেছে, চোরের
কোমরে কি ছিল? একটা পিস্তল লুকানো ছিল বা একটা ধারালো অস্ত্র বা ছুরা লুকানো ছিল। এখন চোরের ইনটেনশন কি? সে যখন চুরি করতে ঢুকে যদি তাকে আটক করা হয় তাহলে সে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে যদি কোনো ব্যক্তি চুরি করার সময় বা চুরি করে পালানোর সময় মৃত্যু ঘটানো, আঘাত বা আটক রাখার প্রস্তুতি নিয়ে চুরি করে, তাহলে চোর সে চুরি করতে গেছে, উদ্দেশ্য চুরি করা। কিন্তু কোমরে তাহলে পিস্তল কেন? তাহলে পিস্তল নিয়ে বা হচ্ছে আটক করার বা আঘাত করার প্রস্তুতি নিয়ে যদি কেউ চুরি করে তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হলো আপনার ৩৮২ ধারায় শাস্তি হবে ১০ বৎসর পর্যন্ত কারাদণ্ড, হ্যাঁ? এবং অর্থদণ্ড। দেখেন যে গ এর দখলভুক্ত সম্পত্তি হতে চুরি করে, এরূপ চুরিকালীন সময়ে সে তার পোশাকের নিচে এ উদ্দেশ্যে একটি গুলি ভরা পিস্তল লুকিয়ে রাখে। মানে লোডেড পিস্তল। লুট করা পিস্তল যে জাস্ট না এটা পিস্তলে কোনো গুলি নেই। জাস্ট এটা ভয় দেখানোর জন্য এরকম না। একদম গুলি ভরা পিস্তল কি করেছে? লোড পিস্তল লুকিয়ে রেখেছে। যদি তাকে বাধা দেয় তাহলে সে আঘাত করবে বা হচ্ছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে সে ৩৮২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে। তাহলে শাস্তি কি হবে? শাস্তি হবে ১০ বৎসর পর্যন্ত কারাদণ্ড। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম এমসিকিউ পরীক্ষার জন্য? চুরি সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ৩৭৮ ধারায়। চুরির উপাদান কয়টি? চুরির উপাদান হলো ৫ টি। তাহলে চুরি যদি কেউ করে শাস্তি হয় কত বৎসর? শাস্তি হলো ৩ বৎসর। কোথায় বলা আছে? ৩৭৯ ধারায় বলা আছে। বাসগৃহ থেকে চুরি সম্পর্কিত দণ্ডবিধির কত ধারায় বলা আছে? বাসগৃহ থেকে চুরি সম্পর্কিত ৩৮০ ধারায় বলা আছে। বাসগৃহ থেকে যদি কেউ চুরি করে তাহলে সেই ক্ষেত্রে শাস্তি কত বছর হবে? শাস্তি হলো ৭ বছর। চাকর কর্মচারী যদি কেউ চুরি করে তাহলে সেক্ষেত্রে শাস্তি হবে কত বছর? ৩৮১ ধারায় ৭ বৎসর। আর মৃত্যু ঘটানো, আঘাত করা, আটক রাখার প্রস্তুতি নিয়ে যদি কেউ চুরি করে সেই ক্ষেত্রে শাস্তি কত বছর? সেই ক্ষেত্রে শাস্তি হলো ১০ বৎসর পর্যন্ত কারাদণ্ড। তাহলে আপনারা হচ্ছে সেকশনের যে মূল কথাগুলো আছে ১০ বৎসর, ৭ বৎসর, ৭ বৎসর এবং সেকশন এই হেডিং গুলো খাতায় লিখে, লিখে পড়লে আপনাদের শাস্তিগুলো ইনশাআল্লাহ মনে থাকবে। এবং এগুলো মজার পড়া। মনে না থাকার কিছুই নেই। চুরি যখন পড়বেন তখন চোর যেভাবে চুরি করে ঐরকম মনে, মনে করে পড়বেন। এবং ফিল করে, করে পড়বেন যে চোর যখন চুরি করে বা হচ্ছে পুলিশ যখন আসামি